উপজেলা পর্যায়ে কমিউনিটি ক্লিনিক থাকলেও রাজধানীতে অপ্রতুল, স্বাস্থ্যসেবা নিতে দীর্ঘ লাইনে ভোগান্তির অভিযোগ। ইইউ যুদ্ধ জাহাজের পাহারায় দুবাই যাচ্ছে এমভি আবদুল্লাহ, নানা চাপে মুক্তি দিতে বাধ্য হয় দস্যুরা, দাবি প্রতিমন্ত্রীর। ঐতিহাসিক মুজিবনগর দিবস ঘিরে মেহেরপুরে সাজ রব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, দিনব্যাপী নানা কর্মসূচি। ঈদ ও পহেলা বৈশাখের রেশ কাটেনি বাজারে, ক্রেতা কম থাকলেও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, শাকসবজিতে স্বস্তি। এবং ইরানে প্রতিশোধমূলক হামলা, আতঙ্ক মধ্যপ্রাচ্য জুড়ে, পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে সতর্কবার্তা। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। রাজধানীতে অপ্রতুল তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা। ঢাকার বাইরে উপজেলা পর্যায়ে কমিউনিটি ক্লিনিক বা ইউনিয়ন সাব সেন্টারের মতো প্রতিষ্ঠান থাকলেও 2 সিটিতে রয়েছে মাত্র একটি থানা স্বাস্থ্য কমপ্লেক্স। তেজগাঁওয়ের টিনশেড ভবনটিতেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নিতে হয় স্বাস্থ্যসেবা। বৈকালিক সেবা ও এনসিডিজি সেবার জন্য প্রতিদিন কয়েক হাজার মানুষ আসেন হাসপাতালটিতে। হাসান মাহমুদের রিপোর্ট। তিলোত্তমা ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে লাল ইটার টিনশেডের এই ভবনটি দেশের একমাত্র থানা স্বাস্থ্য কমপ্লেক্স। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের পরিধি বাড়লেও অনেক এলাকাতেই তৃণমূল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নেই বললেই চলে, নেই স্থায়ী স্বাস্থ্য কাঠামো। উল্টো ঢাকায় যুক্ত হওয়া 7 ইউনিয়নের সাব সেন্টারগুলোও এখন অকার্যকর। প্রতিদিনই ঢাকার বিভিন্ন এলাকা থেকে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসেন হাজারখানেক মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের সেবা সেন্টারে ডায়াবেটিস। সোমালীয় জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা মুক্তি পেলেও দেশে আসতে কমপক্ষে 10 দিন লাগতে পারে। তাদের অপেক্ষায় আছেন স্বজনরাও। বর্তমানে জাহাজটিকে পাহারা দিয়ে সোমালিয়ার জলসীমা পার করে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর জাহাজ। চট্টগ্রাম থেকে ইশতিয়াক খানের তথ্য ছবিতে শুভশ্রী রায়ের রিপোর্ট। ছোট একটি বিমান থেকে 3টি ব্যাগে মুক্তিপণের অর্থ দেওয়া হয় সোমালি জলদস্যুদের, আর সে টাকা বুঝে নিয়ে জাহাজ থেকে নেমে যায় তারা। এরপরই মুক্ত হয় নাবিক সহ জাহাজটি। জিম্মি দশা থেকে ছাড়া পাওয়ার পর নাবিকদের সঙ্গে কথা হয়েছে স্বজনদের। তারা সবাই সুস্থ আছেন। দুবাই যেতে আরো 1 সপ্তাহ লাগবে বলে জানান স্বজনরা। জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্ত করতে কত টাকা মুক্তিপণ দিতে হয়েছে বা আদৌ মুক্তিপণ দিতে হয়েছে কিনা তা নিয়ে মুখ খোলেনি জাহাজটির মালিক প্রতিষ্ঠান KSRM গ্রুপ। প্রতিষ্ঠানটির দাবি, যা হয়েছে সব বৈধ উপায়ে হয়েছে। আমরা ইউকের নিয়ম মেনেছি, আমরা সোমালিয়ার নিয়ম মেনেছি, এবং ফাইনালি কেনিয়ার নিয়ম মেনেছি। সবার সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে, নট টু ডিসকাস দিস পার্ট। বাট আবার বলি, এভরিথিং লিগ্যাল ওয়েতে করা হয়েছে। এমভি আবদুল্লাহর নাবিকরা কিভাবে ফিরবেন এখনো সে সিদ্ধান্ত হয়নি। দুবাই থেকে আমরা জাহাজটা চিটাঙে নিয়ে আসবো কার্গো নিয়ে, কারণ আমাদেরও খুব ইচ্ছা জাহাজটার কন্ডিশনটা, টেকনিক্যাল কন্ডিশনটা একটু চেক করা নিজের চোখে। যদি নাকি জাহাজে করে চলে আসি, ক্রুদের উপর অপশন থাকবে, তোমরা জাহাজে আসবা না ফ্লাই করে আসবা, উইল বি প্রিপেয়ার্ড অ্যাকর্ডিংলি আফটার টুমরো। এদিকে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, মুক্তিপণের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। জলদস্যুদের উপর চাপ প্রয়োগ করেই জাহাজ এবং নাবিকদের মুক্ত করা হয়েছে। আমাদের কিন্তু করেসপন্ডেন্স গুলো খুব দ্রুত হয়েছে, এবং গতকালকে যখন শেষ মুহূর্তে নাবিকদেরকে তার ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল, সেই সময় কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমরা মেইল করেছি ইউরোপিয়ান নেভাল ফোর্সকে যে এই জায়গাটা সহযোগিতা করার জন্য। তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা নিয়েছে। মানে এটা কয়েক মিনিটের মধ্যে, 10-15 মিনিটের মধ্যে এটা সম্ভব হয়েছে। নাবিকরা 19 এপ্রিল দুবাই পৌঁছাবেন বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঐতিহাসিক মুজিবনগর দিবস কাল। দিবসটি উদযাপন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে চলছে সাজ রব। ধোয়া মোছা, রং আর আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কর্মীরা। এবছরও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। এতে অংশ নেবেন মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্য সহ জাতীয় নেতারা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে মেহেরপুরের মুজিবনগর উপজেলার এই বৈদ্যনাথতলার আম্রকাননে। ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে মুজিবনগরে এখন সাজ সাজ রব। চলছে বিভিন্ন স্থাপনায় রং তুলির কাজ, ধোয়া মোছা আর আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছে শ্রমিকেরা। মানচিত্র সহ আরো আনুষঙ্গিক যেসব কাজগুলো আছে ওইসব কাজগুলো সবই করা হচ্ছে। খুব দীর্ঘই আমাদের হচ্ছে আপনার রং তুলির কাজগুলো মানে 17 এপ্রিলের আগে সব কমপ্লিট হয়ে যাবে। আমাদের মন্ত্রী মহোদয়রা আসবেন এখানে, তার একটা প্রস্তুতি আছে এবং সেই প্রস্তুতি উপলক্ষে আমরা এখানে সার্বিকভাবে এখানে আমরা পরিষ্কার কাজ করছি। দিবসটি উপলক্ষে গত কয়েক বছর বড় কোনো আয়োজন না থাকলেও এবছর কেন্দ্রীয়ভাবে বড়সড় করেই পালন করা হবে দিবসটি। তাই স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। এই মুজিবনগর থেকেই কিন্তু নতুন একটা বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা এই দিনটাকে খুব উৎসাহ উদ্দীপনা এবং আনন্দের সাথে উপভোগ করি। 17 এপ্রিল পার হয়ে গেলে সে নতুনত্ব তার থাকে না, সারা বছর এগুলো অবযত্ন অবহেলায় পড়ে থাকে। আর এই দিবসটিকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। যে কাজগুলো এখনো বাকি আছে, আশা করি 16 এপ্রিলের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হবে। আমাদের মেহেরপুর জেলা পুলিশের জন্য সবচেয়ে মোটা দাগে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। একটি হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং আরেকটি হচ্ছে যারা আগত অতিথি আসবেন, আমন্ত্রিত অতিথি, তাদের নিরাপত্তা বজায় রাখা। দিবসটি স্মরণে 17 এপ্রিল সকাল 9টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প অর্পণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে দিনব্যাপী কর্মসূচি। এরপর শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। ঈদ ও পহেলা বৈশাখের রেশ কাটেনি নিত্য পণ্যের বাজারে। ক্রেতা উপস্থিত তেমন একটা না থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, চাল, ডাল সহ বিভিন্ন নিত্যপণ্য। তবে শাকসবজির দাম কমায় সন্তোষ জানান ক্রেতারা। আমেনা প্রণামীর রিপোর্ট। ঈদের ছুটি শেষে আবার রাজধানীমুখী মানুষ। কর্মদিবস শুরু হলেও বাজারে কম ক্রেতা সমাগম। ঈদের আগে রাজধানী বাজারে বেড়েছিল গরু, খাসির মাংস ও মুরগির দাম, তবে দাম কমেনি ঈদের পরও। ব্রয়লার মুরগির কেজি 250 থেকে 260, গরুর মাংস 720 থেকে 750 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। এখন বাংলাদেশের যে অবস্থা, সব জিনিসের যে দাম, চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যেতেছে। আমরা 2 টাকা করে লাভ করি, 5 টাকা করে লাভ করি, আমাদের একটা নির্ধারিত একটা লাভের একটা কাঠামো আছে। ঈদের দিন বেচছিলাম 780, 800, এখন তো মনে করি ঈদ গেছে গা, এখন আবার আগের জায়গায় স্বাভাবিক পড়ছে। বৈশাখ শেখ, ফলে ক্রেতা কমেছে মাছের বাজারেও। প্রতি কেজি রুই মাছ মিলছে 350 থেকে 380 টাকায়, পাঙ্গাস 180 থেকে 250, ট্যাংরা 600 টাকায়। তবে আকার ভেদে বেড়েছে ইলিশ মাছের দাম। 2000 থেকে শুরু করে 2500 টাকা হাঁকাচ্ছেন বিক্রেতারা। ইলিশ মাছ গত সপ্তাহ থেকে কালকে থেকে এই সপ্তাহে একটু দাম কম। কালকে বেচে 1 কেজি মাছ 2700-2800 টাকা, আজকে বেচে 2400 টাকা। সবজির দাম ঈদের সময় তুলনায় কমেছে। কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি মরিচ 20 থেকে 40 টাকা, টমেটো 20 থেকে 50, পেঁপে 50, শসা 40, ঢেঁড়স 40, বেগুন 40 থেকে 50, করলা 50 থেকে 60 টাকা আর ঝিঙ্গা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। তবে ভরা মৌসুমে আলুর দাম আকাশচুম্বী। রোজার সময় একটু সবজিটার দাম বেশি ছিল, এখন একটু কম। সবজি বাজারে এখন বর্তমানে যে দাম আছে এটা সহনীয়। আর এমনি আলুর সংকট, আলু আছে বর্তমান বেশি বগুড়াতে, বিক্রমপুর আলু মার খেতে লাগানোর টাইমে, এই কারণে মনে হয় আলুর দাম বেশি। তবে খোলা চিনি 10 টাকা দাম কমিয়ে বিক্রি হচ্ছে 130 টাকায় আর অপরিবর্তিত আছে ভোজ্য তেলের দাম। কোনো উৎসব ঘিরে বাজারে পণ্যের দাম যেন অস্বাভাবিক হারে না বাড়ে, সে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান সাধারণ মানুষের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। টানা তীব্র দাবদাহে নাকাল জনজীবন। গরমের কাছে অসহায় এখন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে ময়মনসিংহ বিভাগ এবং রংপুরের কিছু জেলা বাদে সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, যা থাকবে আরও কিছুদিন। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট।
টানা দাবদাহে অতিষ্ঠ রাজধানীর জনজীবন। গরমের তীব্রতায় ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা। বাসা থেকে বের হওয়ার 5 মিনিটের মধ্যেই রোদের খরতাপে অসহনীয় অবস্থায় পড়ছেন। খুব গরম ভাই, খুব গরম। গরমের কারণে একটু ঠান্ডার জন্য এক গ্লাস শরবত খাইলাম আর কি, যে একটু যাতে শরীরে একটু ঠান্ডা লাগে। ভাই এই কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ গরম পড়তেছে। কালকে গরমের জন্য 220 টাকা শুধু ঠান্ডা পানি কিনে খাইছি। যারা ঘুরে ঘুরে পণ্য বিক্রি করেন, রোদের তীব্রতা সহ্য করতে না পেরে তারাও কম লাভে দ্রুত পণ্য বিক্রি করে বাসার পথ ধরছেন। না ঠিক মতো কাজও করা যায় না, রোদে তো নামা যায় না, রোদ্রতে শরীর পুড়ে ওঠে। বাস চালকরা বলছেন অতিরিক্ত গরমের কারণে যাত্রী সংকটে তারা, আর যাত্রীরাও বলছেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। যাত্রী তো গরমে খালি পাগল হয়ে যায়। গরমের তাপমাত্রা তো প্রচুর, কিন্তু তারপরে চাহিদা, জীবিকার চাহিদা তাকে চালাতে হবে গাড়ি, যাত্রী তেমন হয় না। গরম থেকে বাঁচতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছের নিচে আশ্রয় নিতে দেখা যায় অনেক রিক্সা চালককে। বলছেন রোদের তীব্রতায় রিক্সা চালানো দায় হয়ে পড়েছে তাদের। গরমে লেগে না বসে ঠান্ডা মধ্যে যাই দিদি যায় সেই জায়গাতেই গরম, গরম এত গরম তার বলা করতে না। শুতে আছি, খ্যাপ মারে পাচ্ছে না, ভয়ে শুতে আছি। এই যে বয়ে রয়েছে অনেকে রোদের বারামার তারতাছি না। সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে এর তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী কয়েকদিন ঢাকাও একই রকম বা তাপপ্রবাহের আওতায় থাকতে পারে। সেটা হয়তো বা 38 বা তারও বেশি হতে পারে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে তাপমাত্রা। তবে তাপমাত্রা আপাতত সম্ভাবনা নাই কমার, অথবা তাপমাত্রা সামান্য বাড়তে পারে কিছু কিছু যে বিষয়। বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম। এ আবহাওয়াবিদ বলেন ময়মনসিংহ বিভাগ এবং রংপুরের কিছু জেলা বাদে সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে আরও কিছুদিন। স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা কম। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। দর্শক সংবাদ সকালে আরও থাকছে। বছরের শুরুতেই বেড়েছে পোশাক রপ্তানি, আরও ক্রয়াদেশের প্রত্যাশা ব্যবসায়ীদের কাঁচামাল পুনর্ব্যবহারের পরিকল্পনা। ইরানকে দাঁত ভাঙা হামলার জবাব ইসরায়েল কখন কিভাবে দেবে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এতে যুক্তরাষ্ট্র সমর্থন না দিলেও সঠিক সময়ে প্রতিশোধ নেয়ার হুঙ্কার দিয়েছে নেতানিয়াহু সরকার। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়বে কিনা তা মোটা দাগে নির্ভর করছে ইসরায়েলের জবাবের ওপর। লুৎফর কবিরের রিপোর্ট। ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি। তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারেন নেতানিয়াহু, এই শঙ্কা থেকে সতর্ক অবস্থানে রাইসি সরকার। দেশটির শীর্ষ পর্যায়ে বলছে সম্ভাব্য হামলা থেকে রক্ষায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত। কিভাবে জবাব দেয়া যায় এ নিয়ে রোববার জরুরি বৈঠকে বসে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। আইডিএফ জানায় পশ্চিমা বিশ্বের সতর্ক বার্তা সত্ত্বেও ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, তবে সেটি কখন কিভাবে তা ঘোষণা করা হয়নি। ইরানের হুমকি মোকাবেলায় আমরা একটি আঞ্চলিক জোট গড়ে তুলব। সময় মতো দেশটিকে জবাব দেওয়া হবে। আমাদের কেউ ক্ষতি করলে আমরাও একইভাবে জবাব দেব। এদিকে ইরানের প্রতিশোধকে বড় ধরনের হামলা মনে করছেন না বিশ্লেষকরা। তাদের মতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শুধু নিজেদের শক্তিরই জানান দিয়েছে দেশটি। ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ দুদিক থেকেই ইরানের পরাজয় বলছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তার মতে এতে তেহরানের আসল চেহারা উন্মোচিত হয়েছে। ইসরায়েল যদি পাল্টা পদক্ষেপ নিতেই চায়, যেসব ঘাঁটি থেকে ইরান হামলা চালিয়েছে সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুটতে পারে তারা, অথবা আরও বড় পরিসরে কিছু করতে চাইলে তারা দেশটির রেভলিউশনারি গার্ড IRGCর বিভিন্ন ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র ও কমান্ড সেন্টারে হামলা চালাতে পারে, আর এতে নতুন এক যুদ্ধের মুখোমুখি হতে পারে বিশ্ব। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2024 সালের শুরুতে বেড়েছে পোশাক রপ্তানি। সামনে আরও বেশি তৈরি পোশাক রপ্তানির আশা করছেন ব্যবসায়ী নেতারা। তবে বছর জুড়ে নানা চ্যালেঞ্জও থাকবে বলে মত তাদের। জানান ক্রয় আদেশ বাড়লেও দাম কম হাঁকছেন ক্রেতারা, আর আগামীতে গার্মেন্টস শিল্পে রিসাইকেল বা কাঁচামাল পুনর্ব্যবহারের প্রচলন বাড়ানোর বিষয়ে ভাবছেন ব্যবসায়ীরা। ইফতেখার রেজার রিপোর্ট। 2023 সালের এপ্রিল থেকে 2024 মার্চ পর্যন্ত পোশাক খাতে রপ্তানি হয়েছে $48.94 বিলিয়ন। এর মধ্যে 2024 সালের শুধু জানুয়ারিতে রপ্তানি হয়েছে $4.97 বিলিয়ন সমমূল্যের পোশাক, যা বিগত বছরগুলোর যে কোনো জানুয়ারি মাসের তুলনায় একক মাস হিসেবে সর্বোচ্চ রপ্তানি।
বিশ্ববাজার থেকে প্রচুর ক্রয় আদেশ আসলেও তৈরি পোশাকের ক্রয় মূল্য কম হাঁকছেন ক্রেতারা। এর সাথে যোগ হয়েছে উচ্চ মূল্যের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতি। এরপরও রপ্তানি বৃদ্ধিকে ইতিবাচক দেখছেন ব্যবসায়ী নেতারা। ইকোনমি যত স্টেবিলাইজ থাকবে, ইনভেস্টররা, বায়াররা তারাও কিন্তু এনকারেজড হবে আরও আসার জন্য। সো ইটস এ গুড থিং। হ্যাঁ, এবং তার পরবর্তীকালে এই 3 মাসের এক্সপোর্ট ডাটা যদি দেখেন, এটা আমার মনে হয় যে এটা একটা সুখবর। ওভারঅল গ্লোবাল মার্কেটের সিচুয়েশন ইজ বেটার, কিন্তু প্রাইসিংটা কমে গেছে গ্লোবাল মার্কেটে। প্রচুর অর্ডার আসছে বিকজ বাংলাদেশ কম্পিটিটিভনেস ইজ গুড কনসিডারিং আদার কান্ট্রি। বাংলাদেশের গুড ইনফ্রাস্ট্রাকচার ফর প্রডিউসিং গার্মেন্টস, কিন্তু আমাদের যেটি সমস্যা সেটি হলো প্রাইসিং। আমরা প্রপার প্রাইসিং পাবো কিনা সেটি আমাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সংকটের মাঝেও তৈরি পোশাকে রপ্তানি বৃদ্ধিকে ইতিবাচক উল্লেখ করে বিজিএমই এর সদ্য বিদায়ী সাবেক সভাপতি ফারুক হাসান জানান, আগামী বছরগুলোই চ্যালেঞ্জ আরও বাড়বে। আমাদের কাস্টমস ভ্যাট ইয়েতে এখনও হয়রানি আছে, সময় ওখানে অনেক চলে যায়, ইন্টারেস্ট রেট এখনও বেশি, আরও বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। সেগুলো আমাদের এই শিল্পের জন্য সহায়ক ভূমিকা কাজ করছে না, বরঞ্চ এগেনস্টে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগামীতে গার্মেন্টস বর্জ্য বা কাপড়ের অব্যবহৃত অংশ পুনরায় ব্যবহারের কথাও জানান ফারুক হাসান। এই ওয়েস্টটাকে আবার সুতা বানিয়ে, কাপড় বানিয়ে, গার্মেন্টস বানিয়ে রিসাইকেল, এবং সারা ওয়ার্ল্ডে এখন রিসাইকেল ম্যাটেরিয়ালের গার্মেন্টসের জন্য সবার মধ্যেই একটা প্রচেষ্টা চলছে। সবারই একটা টার্গেট আছে যে কত রিসাইকেল ম্যাটেরিয়াল ইউজ করে এক্সপোর্ট বানানো যায়, ব্যবহার করানো যায়, এবং সেটা নিয়ে আমি বলবো যে আমরা বেশ অনেকটা এগিয়েছি। আমাদের এখানে সরকারের আরও সহযোগিতা দরকার এবং বায়ারদেরও সহযোগিতা দরকার, যে আমরা যেন আরও রিসাইকেল ম্যাটেরিয়াল আমরা বানাতে পারি। 2024 ক্যালেন্ডার বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে পোশাক রপ্তানি ছিল $13.8 বিলিয়ন, যা এ সময়ে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 86.24%। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জয়পুরহাটের আঞ্চলিক সড়ক ও মহাসড়কে অবাধে চলছে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন ও ভটভটি। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, আর শহরে 4 লেন সড়কের কাজ চলায় সৃষ্টি হচ্ছে যানজট। এ কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। এসব অবৈধ পরিবহন ঘিরে চলে চাঁদাবাজি। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ পরিবহন ব্যবসায়ীরা। জয়পুরহাট থেকে রেজাল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন দীপাশ্রী বড়ুয়া। জয়পুরহাট জেলায় প্রায় 8,000 অবৈধ নসিমন, করিমন বাণিজ্যিক যানবাহনে পরিণত হয়েছে। চালকদের প্রশিক্ষণ ও সড়কে চলার বৈধতা না থাকায় এসব যানবাহনে চরম যানজট সহ প্রায় ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। আর শহরে যেখানে সেখানে পার্কিং করায় ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। অবৈধ এসব 3 চাকার যান নিয়ে একটি চক্র গড়ে তুলেছে ভটভটি সমিতি। জেলা জুড়ে বিভিন্ন পয়েন্টে চলে নিয়মিত চাঁদাবাজি। গরিব মানুষ আমরা ভটভটি চালা খাই, আবার অনেকে বলে যে হলো আপনার নাই, কাঠ নাই, এখানে ধরে অনেকে কয় কাঠ করো, 2000 টাকা গেলে কয় কাঠ করো, না করলে আবার 50-100 টাকা গেলে। সমিতি করছে জয়পুরহাট ও নসিমন ভটভটি সমিতি 3000 টাকা করে কাটেন নেয়, তা বাদেও আমাদের হয়রানি হতে হয়। অদক্ষ পরিচালক চালনা করার জন্য এই গাড়িগুলো দিয়ে দুর্ঘটনা ঘটছে। যেখানে যেখানে যত্রতত্র তারা দাঁড়িয়ে থাকছে, রাস্তার যানজটের সৃষ্টি করছে। কোনো রকমের নিয়মের তোয়াক্কা না করে তারা এই শহরের মেন শহরে প্রদক্ষিণ করে আমাদের চলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। এদিকে অবৈধ যানবাহন বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই শ্রমিক নেতা। অবৈধ কোনো গাড়ি মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কে চলবে না, সেটাকে উপেক্ষা করে এখনো চলতে। সরকার যদি প্রশাসন দিয়ে এটা যদি সুষ্ঠুভাবে যদি সমাধান না করে, আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। শহরে গরুর হাটকে কেন্দ্র করে যে নসিমন, করিমন ও ভটভটিতে গরু নিয়ে আসে, সেগুলোকে শহরের বাইরে 4টি পয়েন্টে পার্কিং এর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। শহরের ভিতরে একটা বড় বাজার, গরুর বাজার রয়েছে। এই বাজারকে কেন্দ্র করে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে গরু আমদানিকারকরা নসিমন, করিমন করে গাড়ি দিয়ে গরু নিয়ে আসতো। তাদেরকে আমরা শহরে 4টা পয়েন্টে বাইরে আটকে দিয়েছি। শহরের ভিতরে ঢুকতে পারছে না, এতে আমাদের যানজট অনেকাংশে লাঘব হয়েছে। প্রাণহানি, দুর্ঘটনা ও সড়ক মহাসড়ক যানজট মুক্ত করতে এসব অবৈধ নসিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধে সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
সংবাদ সকালে আরো থাকছে। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক বিস্তর তৈরি হচ্ছে বগুড়ায়। বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনা দেখছে বেসিক। বান্দরবানে চলছে মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব মহাসাংগ্রাই পোয়ে। এ উৎসবের প্রধান আকর্ষণ জলকেলি বা পানি খেলা। ঐতিহ্যবাহী এ জলকেলির আনন্দ উল্লাসে মেতে ওঠে পাহাড়িরা। তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে বর্ষবরণ ও বিদায়ের পাশাপাশি আগের সব ভুল ত্রুটি ও গ্লানি ধুয়ে মুছে ফেলেন। বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বান্দরবানের মারমা শিশু কিশোর তরুণ তরুণীরা মেতে ওঠে জলকেলি উৎসবে। সাংঘাই উৎসবের পানি খেলার মাধ্যমে পুরনো বছরের সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করেন তারা। এখন শুধু মারমাদের নয়, সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে এটি। আমরা নাচ করব, এনজয় করব আর কি। আপনারাও আমাদেরকে শুভকামনা করবেন আর কি। আমরা বাইশারি থেকে এখানে পানি খেলার জন্য আসছি, অনেক মজা করব। সোমবার বিকেলে জলকেলি অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর ঔষে সিং। এই দিনে আজকে আমি আমার জেলা শহর ছাড়াও প্রতি উপজেলার পাড়ায় পাড়ায় চলে পানি খেলা। শিশু, তরুণ তরুণী এমনকি বয়স্করাও একে অপরের গায়ে পানি ঢেলে নতুন বছরকে বরণ করে নেন। আমাদের দুঃখ কষ্ট, আমাদের যে বেদনা, যে পুরনো দিনগুলো আমরা ধুয়ে মুছে নতুন করে আমরা বাঁচবো, নতুন বছরের জন্য নতুনভাবে আনন্দে বাঁচার জন্য। আজকে আমরা জলকেলি উৎসবে সবাই মিলে পানি বর্ষণ করতে আসছি। সবাই এক ড্রেস পরে অনেক মজা করব। জলকেলি অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ, উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্র্যে বর্ণিল হয়ে ওঠে বান্দরবান শহরের রাজার মাঠ এলাকা। অন্যান্যবার জলকেলির শেষাংশে পর্যটক ও স্থানীয়রা শেষ বর্ষণে অংশ নিলেও এবারের আয়োজনে রাখা হয় সীমাবদ্ধতা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক বিস্তর তৈরি হচ্ছে বগুড়ায়। এক সৌদি প্রবাসীর হাত ধরে স্থানীয় কারিগরদের নিপুণ হাতে গড়া বিস্তর রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। আর এর ওপর ভর করে জীবিকার পথ খুঁজে পেয়েছেন শতাধিক মানুষ। এ খাতে বৈদেশিক মুদ্রা আয়ে ভালো সম্ভাবনা দেখছে বেসিক। বগুড়া থেকে সঞ্জু রায়ের রিপোর্ট। বগুড়া সদরের হাপুনিয়া গ্রাম। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক বিস্ত তৈরিতে এখন বেশ দক্ষ এখানকার শতাধিক নারী পুরুষ। ঈদুল ফিতর পার হলেও সামনে আসছে ঈদুল আজহা। উৎসবে মধ্যপ্রাচ্যের বাসিন্দাদের কাছে বেশ চাহিদা থাকে ঐতিহ্যের পোশাক বিস্তের। এজন্য বিস্ত তৈরিতে ব্যস্ত হাপুনিয়া গ্রামের কারিগররা। হেলা, তোপ তাশরিফ, ব্রুজ, মাকসার, বরদাক ও সিলালা মোট 6 ধাপের নকশার সমন্বয়ে এক একটি বিস্ত প্রস্তুত করতে সময় লাগে 5 থেকে 6 দিন। সপ্তাহে এক একজন কারিগর বিস্ত তৈরি করে রোজগার করেন 8 থেকে 15,000 টাকা পর্যন্ত। মধ্যপ্রাচ্যে এই কাজের মূল্য আরও বেশি। অনেকে কাজ শিখে পাড়ি জমিয়েছেন সৌদি ও কাতারের মতো দেশগুলোই। আলহামদুলিল্লাহ, কাজের ব্যস্ততা অনেক মোটামুটি ভালো, কাজ অনেক আছে, শুধু আমরা কাজ করতেই থাকি। প্রতিদিন দিন একটা করে আমরা চেষ্টা করি করার। সবচাইতে আমাদের এখানকার কাজের কোয়ালিটিটা বেস্ট, এজন্য আমাদের প্রোডাক্টের চাহিদা সর্বোচ্চ মার্কেটে। আমার মার্কেটে দিতে পারি না অল টাইম। আমি প্রথম স্টেপে কাজ করি এখানে, মানে এক একজন এক এক রকম স্টেপে কাজ করে, তারা এক এক রকম রেটও পায়। এখানকার কারিগরদের তৈরি বিস্তের মান ভালো হওয়ায় ভালো জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যে। তবে কাঁচামাল আমদানিতে কাস্টমসের জটিলতা বেশ ভোগায়। আমাদের কাজের ব্যস্ততা অনেক প্রচুর, আর আমাদের এই বেস্তার তৈরি করতে অনেক সময় লাগে, অনেক সময়ের প্রয়োজন। এজন্য আমাদের অনেক আগে থেকে এটা করতে হয় এই কাজটা। আর আমাদের অর্ডার অনেক বেশি আছে, আর সামনের রোজার এই কুরবানি ঈদের জন্য আমরা আরও করতেছি। বিসিক বলছে রেমিটেন্স অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই শিল্প। এই কাজটার সাথে যারা উদ্যোক্তারা আছে, যখন একদিকে সে লাভবান হচ্ছে, একদিকে এখান থেকে এই কাজটা করে এই অভিজ্ঞতা দিয়ে মধ্যপ্রাচ্যে যায় সেম কাজটাই করছে। আমাদের কিন্তু সব দিকে লাভ। একদিকে কর্মসংস্থান হচ্ছে, একদিকে বৈদেশিক প্রবাসীর কারণে রেমিটেন্স আসবে। মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি টাকায় এক একটি বিস্ত বিক্রি হয় 25 থেকে 30,000 টাকায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ছোট একটি রুটির দোকান নিয়ে উত্তর গাজাবাসীর উৎসাহের যেন শেষ নেই। রোববার শহরে পুনরায় খোলা একমাত্র বেকারিটিতে ভিড় করেন হাজার হাজার ফিলিস্তিনি। এ
এদিকে দক্ষিণ গাজার নুসাইরাত ক্যাম্প থেকে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তর গাজার মানুষ। তবে গৃহহীন ফিলিস্তিনিদের বাড়ি ফেরার নির্দেশনা এখনো দেয়নি ইসরায়েলিরা। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। গাজাবাসীর এই বিশাল সমাগম সামান্য একটি রুটির দোকানকে ঘিরে। কামাল আজাউর বেকারি নামের সদ্য খোলা দোকানটি নিয়েই এত উৎসাহী অভুক্ত উত্তর গাজাবাসী। রোববার বেকারির সামনে সারিবদ্ধ হয়ে রুটি কেনার জন্য অপেক্ষা করতে দেখা যায় হাজারো মানুষকে, যা দীর্ঘ 6 মাস বন্ধ ছিল ময়দা ও মানুষের অভাবে। দেখে খুবই ভালো লাগছে যে আবারও বেকারিগুলো খুলতে শুরু করেছে। এতে সবাই অনেক খুশি। 1 কিলো ময়দা 100 শেকেলে দিয়ে কেনা লাগতো এক সময়, তখন অনেক ভোগান্তিতে ছিলাম। এত দাম রাখাটা একটা পাগলামি ছাড়া আর কিছুই না। মানুষের কাছে কাজ নেই, তাই আগের মতো এখন আর টাকাও নেই। শুধু সৃষ্টিকর্তা জানেন কিরকম ভয়াবহতা আমরা পার করেছি। যুদ্ধ শুরু হওয়ার পরে উত্তর গাজার বেশিরভাগ বাসিন্দাই জীবন বাঁচাতে পালিয়ে যান দক্ষিণ গাজায়। সেখানে তাদের ওপর দীর্ঘ 6 মাস ধরে চলে ইসরায়েলি বাহিনীর নির্মম বর্বরতা। সম্প্রতি যুদ্ধের অবস্থা একটু স্থির থাকায় ঘরবাড়ি হারানো অনেকেই ফিরতে শুরু করেছেন তাদের শহর উত্তর গাজায়। দক্ষিণ গাজার নুসিরাত ক্যাম্প এলাকায় ওয়াদি সমুদ্রের পাশ দিয়ে বাড়ি ফিরতে দেখা যায় হাজারো ফিলিস্তিনিকে। কেউ রওনা দিয়েছেন পায়ে হেঁটে, কেউ বা গাধার পিঠে চড়ে। সবারই একটাই লক্ষ্য, বাড়ি ফিরতে হবে। তবে গৃহহীন ফিলিস্তিনবাসী আদৌ তাদের বাড়িতে ফিরতে পারবে কিনা তার নিশ্চয়তা এখনো দেয়নি ইসরায়েল। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শকের পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে অপ্রতুল কমিউনিটি স্বাস্থ্য সেবা। তেজগাঁওয়ে একমাত্র থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা পেতে ভোগান্তির অভিযোগ। ইইউ যুদ্ধ জাহাজের পাহারায় দুবাই যাচ্ছে এমভি আবদুল্লাহ। নানা চাপে মুক্তি দিতে বাধ্য হয় দস্যুরা, দাবি প্রতিমন্ত্রীর। ঐতিহাসিক মুজিবনগর দিবস ঘিরে মেহেরপুরের সাত সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, দিনব্যাপী নানা কর্মসূচি। ঈদ ও পহেলা বৈশাখের রেশ কাটেনি বাজারে। ক্রেতা কম থাকলেও ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম, শাকসবজিতে স্বস্তি। এবং ইরান ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা, আতঙ্ক মধ্যপ্রাচ্য জুড়ে। পাল্টা হামলা না চালাতে তেল আবিবকে সতর্কবার্তা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।